আসসালামু আলাইকুম। এখন জানিয়ে দিব বাংলাদেশ ও বিশ্বের আলোচিত সংবাদের শিরোনাম। পাকিস্তানের হুমকির পর দূরপাল্লার শক্তিশালী মিসাইলের পরীক্ষা চালালো ভারত। দিল্লিতে প্রতি সপ্তাহে উচ্চপদস্থ ভারতীয়দের সঙ্গে বৈঠক করেন কামাল, দাবি করা হচ্ছে রিপোর্টে। পোল্যান্ডে ৩০০ সেনা ও পেট্রিয়ট পাঠিয়েছে নেদারল্যান্ড। জাপানে মার্কিন নৌবাহিনীর জাহাজে অগ্নিকাণ্ড। সফলভাবে লক্ষ্যবস্তু ধ্বংস করল ইরানের অ্যান্টিশিপ মিসাইল ক্ষেপণাস্ত্র। ভারতকে নিয়ে ট্রাম্পকে যে সতর্কবার্তা দিলেন নিকি হেলি। ক্ষমতার দ্বিতীয় মেয়াদে ট্রাম্পের জনমতের পাল্লা ধীরে ধীরে নিচে নামছে। ভারতে আওয়ামী লীগের কার্যালয় বন্ধের ব্যাপারে যা বলল ভারতের পররাষ্ট্র সচিব। তৃতীয় বিশ্বযুদ্ধ নিয়ে উদ্বেগের কিছু নেই, বলল ডোনাল্ড ট্রাম্প। মার্কিন ভিসা ইস্যু নিয়ে নতুন বার্তা দিল দূতাবাস। তিব্বতে বিরল সফরে চীনের প্রেসিডেন্ট শি জিনপিং। এতক্ষণ শুনছিলেন নিউজ আপডেট, এবার বিস্তারিত সংবাদ। পাকিস্তানের হুমকির পর দূরপাল্লার শক্তিশালী মিসাইলের পরীক্ষা চালালো ভারত। ভারতের ওড়িশা উপকূল থেকে ৫,০০০ কিলোমিটার দূরে আঘাত হানার মিসাইলের পরীক্ষা চালিয়েছে ভারত। বুধবার ওড়িশার চাঁদিপুরের ইন্টিগ্রেটেড টেস্ট রেঞ্জ থেকে অগ্নি-5 নামে মাঝারি পাল্লার মিসাইলটি সফলভাবে পরীক্ষা করেছে নয়াদিল্লি। ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে বলছে, আজ ওড়িশার চাঁদিপুরে অবস্থিত ইন্টিগ্রেটেড টেস্ট রেঞ্জ থেকে মাঝারি পাল্লার ব্যালিস্টিক মিসাইল অগ্নি-5 সফলভাবে উৎক্ষেপণ করা হয়েছে। এই সফল উৎক্ষেপণের মধ্য দিয়ে মিসাইলটি সব কার্যক্রম ও প্রযুক্তিগত মানদণ্ড সম্পূর্ণরূপে যাচাই করা হলো। মিসাইলটি তৈরি করেছে ভারতের প্রতিরক্ষা গবেষণা ও ডেভেলপমেন্ট অর্গানাইজেশন এবং পারমাণবিক অস্ত্র বহনে সক্ষম মিসাইলটি ৫,০০০ কিলোমিটার দূরের লক্ষ্যবস্তুতে আঘাত হানতে পারে বলে জানিয়েছে উৎপাদনকারীরা। এটি ভারতের অগ্নি মিসাইল সিরিজের মধ্যে সর্বাধুনিক। এটি ১.৫ টনের পারমাণবিক বোমা সহ ছোড়া যাবে এবং মিসাইলটি তৈরি করা হয়েছে হালকা পদার্থ দিয়ে, যেটি নির্ভরযোগ্যতা বাড়িয়েছে। অগ্নি-5 মিসাইলটি মাল্টিপল ইন্ডিপেন্ডেন্টলি টার্গেটেবল রি-এন্ট্রিড ভেহিকল প্রযুক্তিতে সমৃদ্ধ। এই প্রযুক্তির ফলে এটি মাত্র মিসাইল বিভিন্ন লক্ষ্যবস্তুতে একাধিক ওয়ারহেড বহন করে আঘাত হানতে সক্ষম, যা এর কৌশলগত কার্যকারিতা উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি পাবে। নিখুঁতভাবে লক্ষ্যভেদ করার জন্য এই মিসাইলটিতে রিং লেজার, জাইরোস্কোপ ভিত্তিক ইমার্শিয়াল নেভিগেটেড সিস্টেম বা আরএলজি সিস্টেম, একটি মাইক্রো ইনার্শিয়াল নেভিগেটেড সিস্টেম ব্যবহার করা হয়েছে। ভারতের নিজস্ব স্যাটেলাইট নেভিগেশন সিস্টেম নেভিক এবং আমেরিকার জিপিএস, এই দুটি সিস্টেমকে আরও শক্তিশালী করা হয়েছে। মিসাইলটি একটি 3 ধাপের কঠিন জ্বালানি চালিত প্রপালশন সিস্টেম ব্যবহার করা হয়েছে। এটি একটি কেনিস্টারাইজড প্ল্যাটফর্ম থেকে উৎক্ষেপণ করা হয়। এর ফলে মিসাইলটি খুব দ্রুত মোতায়েন করা যায় এবং সহজে সংরক্ষণ করা যায়। এই গতিশীলতা অনেক বেশি হয়ে থাকে। দিল্লিতে প্রতি সপ্তাহে উচ্চ পদস্থদের সঙ্গে বৈঠক করেন বাংলাদেশের সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান কামাল। ছাত্র জনতার অভ্যুত্থানে গত বছরের ৫ আগস্ট পতন হয় ফ্যাসিস্ট আওয়ামী লীগ সরকারের। ওই দিন প্রধানমন্ত্রী পদ থেকে পদত্যাগ করে ভারতে পালিয়ে যান সাবেক স্বরাষ্ট্র প্রধানমন্ত্রী শেখ হাসিনা সহ স্বৈরাচার সরকারের পুরো প্যানেল। তার মতো আরও অনেক মন্ত্রী এমপি ভারতে যায়। তাদের মধ্যে রয়েছে সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল। গত বছরের অক্টোবরে তাকে কলকাতার বিখ্যাত নিকো পার্কে দেখা যায়। এই সময় নিশ্চিত হওয়া যায় তিনি ভারতে পালিয়েছেন, বর্তমানে এদেশে অবস্থান করছেন। আওয়ামী লীগ সরকারের সাবেক এই এমপি নিয়মিত কামালের সঙ্গে বৈঠক করেন। তিনি জানিয়েছেন, কামাল কলকাতায় একটি বড় অ্যাপার্টমেন্ট ভাড়া নিয়েছেন। সেখানে আওয়ামী লীগের নেতাকর্মীরা জড়ো হয়। সেখানে কামাল তাদের উদ্দেশ্যে বিভিন্ন কথাবার্তা বলেন। তাই নয়, পলাতক সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী প্রতি সপ্তাহে দিল্লি যান এবং সেখানে ভারতীয় উচ্চপদস্থ কর্মকর্তাদের সঙ্গেও সাক্ষাৎ করেন। পলাতক আওয়ামী লীগ এমপি ও মন্ত্রী এবং নেতাকর্মীদের অবস্থান, সেখানে তারা কিভাবে জীবনযাপন করছে তা তুলে ধরে আনার চেষ্টা করা হয়েছে। কামাল সম্পর্কে পলাতক এক এমপি বলেছেন, কলকাতার অ্যাপার্টমেন্টে তিনি স্ত্রী ও মেয়েকে নিয়ে থাকেন। সেখানে নিয়মিত আওয়ামী লীগ নেতাদের সঙ্গে দেখা করেন তিনি। দলীয় বৈঠকের জন্য প্রতি সপ্তাহে দিল্লি যান এবং ভারতের উচ্চ পদস্থ সামরিক ও বেসামরিক নেতাকর্মীদের সঙ্গে বৈঠক করেন। নাম গোপন রাখা পলাতক এই এমপি জানিয়েছে, আওয়ামী লীগ নেতাকর্মীদের উদ্বুদ্ধ রাখার জন্য কাজ করছে কামাল। তিনি প্রায় নেতাদের উদ্দেশ্যে বলেন, আমরা এখানে বিশ্রাম আর আজীবন থাকতে আসিনি, আমরা এখানে বেঁচে থাকতে এবং কালকের জন্য লড়াই করতে এসেছি। হঠাৎ তিব্বতে বিরল সফরে চীনা প্রেসিডেন্ট শি জিনপিং। চীনা শাসন প্রতিষ্ঠার 60 বছর পূর্তি উপলক্ষে বিরল সফরে চীনা প্রেসিডেন্ট শি জিনপিং এখন তিব্বতে। রাষ্ট্রীয় সংবাদ সংস্থা সিনহুয়ার খবরে বলা হয়েছে, বুধবার তিব্বতের আঞ্চলিক রাজধানী লাসায় পৌঁছান তিনি। সেখানে প্রায় 20,000 কর্মকর্তা, স্থানীয় বাসিন্দারা তাকে স্বাগত জানায়। লাসায় বক্তব্য রাখতে গিয়ে শি তিব্বতকে একটি আধুনিক সমাজতান্ত্রিক অঞ্চল হিসেবে গড়ে তোলার আহ্বান জানান। তিনি বলেন, তিব্বতকে ঐক্যবদ্ধ, সমৃদ্ধ এবং সভ্য, সুরেলা ও সুন্দর রূপে এগিয়ে নিতে হবে। রাষ্ট্রীয় টেলিভিশন সিসিটিভির প্রতিবেদনে বলা হয়েছে, শি জিনপিং তিব্বতী বৌদ্ধ ধর্মকে সমাজতান্ত্রিক সমাজের সঙ্গে খাপ খাইয়ে নেওয়ার জন্য প্রয়োজনীয়তার উপর জোর দিয়েছেন। চীন দাবি করে তিব্বত বহু শতাব্দী ধরে তাদের ভূখণ্ডের অংশ। তাদের বহু তিব্বতী মনে করে তাদের দীর্ঘ সময় ধরে নিজেদের বৌদ্ধ ধর্মাবলীর শাসন ব্যবস্থার অধীনে স্বাধীন ছিল। 1951 সালে কমিউনিস্ট বাহিনী তিব্বত নিয়ন্ত্রণে নয় এবং 1965 সালে মাও সেতুংয়ের নেতৃত্বে প্রতিষ্ঠিত হয় তিব্বতের স্বায়ত্তশাসিত অঞ্চল। এরপর থেকে রাজনৈতিক নানা টানাপোড়েন চলছে। সাম্প্রতিক দশকগুলোতে তিব্বতে ব্যাপক হারে চীনা জনগোষ্ঠীর বসতি গড়ে উঠেছে। অঞ্চলটি বিদেশি সাংবাদিক ও পর্যটকদের জন্য কার্যত বন্ধ রয়েছে। পোল্যান্ডে প্রায় 300 সেনা ও পেট্রিয়ট পাঠাচ্ছে নেদারল্যান্ড।
পোল্যান্ডে 300 সেনা ও পেট্রিয়ট বিমান প্রতিরক্ষা ব্যবস্থা পাঠাচ্ছে নেদারল্যান্ড। দেশটির প্রতিরক্ষা মন্ত্রী রুবেন ব্রেকেলম্যান্স ঘোষণা দিয়েছেন, ন্যাটো অঞ্চল রক্ষায় ইউক্রেনের সরবরাহ করা ও রাশিয়ার আগ্রাসন রোধ করার জন্য পোল্যান্ডে 300 সেনা ও পেট্রিয়ট আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা পাঠানো হচ্ছে। বৃহস্পতিবার এক প্রতিবেদনে পুলিশ কর্মকর্তা বলছেন, মঙ্গলবার রাতে পোল্যান্ডের পূর্বাঞ্চলে একটি শস্য ক্ষেতে তারা একটি বস্তু পড়ে থাকতে দেখে। শাহেদ ড্রোনের রুশ সংরক্ষণ হতে পারে এটি। পরে তিনি বুধবার দেশটিতে সেনা ও আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা পাঠানোর ঘোষণা দেয় নেদারল্যান্ড। জাপানের মার্কিন নৌবাহিনীর জাহাজে অগ্নিকাণ্ড। জাপানের ওকিনাওয়া দ্বীপে উপকূলে মার্কিন নৌবাহিনীর জাহাজ ইউএসএস নিউ অরলিন্সে আগুন লাগার ঘটনা ঘটেছে। স্থানীয় সময় ভোরে এই ঘটনা ঘটে বলে বিবৃতিতে নৌবাহিনী জানিয়েছে। নৌবাহিনীর মুখপাত্র জানায়, আগুন নিয়ন্ত্রণে এসেছে, এতে কোনো হতাহতের ঘটনা ঘটেনি। ক্ষয়ক্ষতির পরিমাণ এখনো স্পষ্ট নয়। মার্কিন ভূখণ্ডের বাইরে বিশ্বের সবচেয়ে বেশি সংখ্যক আমেরিকান সেনা রয়েছে জাপানে। জাপানে মার্কিন সেনাবাহিনীর উপস্থিতি কয়েক দশক ধরে চলা নিরাপত্তা চুক্তির অংশ, যা কখনো কখনো স্থানীয় জনগণের জন্য হতাশার বিষয় হয়ে দাঁড়িয়েছে। জাপানের দক্ষিণ পশ্চিম অঞ্চলের দ্বীপপুঞ্জের বৃহত্তম ওকিনাওয়াতে প্রতিটি মার্কিন সশস্ত্র বাহিনীর গ্যারিসন রয়েছে। ওকিনাওয়া নৌঘাটির কার্যক্রম 1 ডজনের বেশি গুরুত্বপূর্ণ স্থানে বিস্তৃত। জাপানে 52,000 মার্কিন সেনার প্রায় 2/3 দ্বীপ জুড়ে অবস্থান করে। এদিকে সফলভাবে লক্ষ্যবস্তু ধ্বংস করল ইরানের এন্টি-শিপ ক্রুজ ক্ষেপণাস্ত্র। ইরানের নৌবাহিনীর ক্ষেপণাস্ত্র ব্যবস্থার ইউনিট নাসির ও গাদির নৌ ক্রুজ ক্ষেপণাস্ত্র ও কাদের মাঝারি পাল্লার এন্টি-শিপ ক্রুজ ক্ষেপণাস্ত্র ব্যবহার করে সমুদ্রপৃষ্ঠতলের লক্ষ্যবস্তুকে সফলভাবে ধ্বংস করা সম্ভব হয়েছে। ইরানি নৌবাহিনী ইকতেদার 1404 টেকসই কর্তৃত্ব এবং 1404 নামের ক্ষেপণাস্ত্র মহড়ার মূল পর্যায়ে অব্যাহত রাখতে বিভিন্ন পাল্লার নৌ ক্রুজ ক্ষেপণাস্ত্র উপকূল নৌবাহিনীর জাহাজের ডেক থেকে নিক্ষেপ করা হচ্ছে। সেগুলো সফলভাবে ভারত মহাসাগরের উত্তর ও ওমান সাগরের লক্ষ্যবস্তুতে আঘাত হানছে। এবার ভারতকে নিয়ে ট্রাম্পকে যে সতর্কবার্তা দিলেন নিকি হেলি। রাশিয়া থেকে তেল কেনা নিয়ে ভারতের উপর যুক্তরাষ্ট্রের অতিরিক্ত শুল্ক চাপানোর সিদ্ধান্ত টানাপোড়েন তুঙ্গে দুদেশের সম্পর্ক। যখন দুদেশের সম্পর্ক ভাঙনের সুরে তখনই প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে সতর্কবার্তা দিলেন মার্কিন রাষ্ট্রদূত নিকি হেলি। তিনি বলেছেন, ভারতকে চীনের মতো প্রতিদ্বন্দ্বী ভাবা উচিত নয়। প্রকাশিত নিউজে এক উপসম্পাদকীয়তে নিকি হেলি আরও লিখেছেন, ট্রাম্প প্রশাসনের শুল্ক ভারত পাকিস্তান যুদ্ধবিরতি মার্কিন ভূমিকার বিষয়গুলো বিশ্বের দুটি বৃহত্তম গণতন্ত্রের মধ্যে বিভেদ তৈরি করা উচিত নয়। গত কয়েক সপ্তাহে ভারত যুক্তরাষ্ট্রের সম্পর্কের উত্তাপ বহুগুণ বেড়েছে। রাশিয়া থেকে তেল আমদানির জন্য ভারতের বিরুদ্ধে 25% শুল্ক চাপানোর হুমকি দিয়েছে ট্রাম্প প্রশাসন। এর আগে আবার ভারতীয় পণ্যের উপর সমান শুল্ক আরোপ করা হয়েছিল। ভারত স্পষ্ট করে দিয়েছে, শুল্ক বিষয়ে এখনও আলোচনা চলছে। ভারত পাকিস্তান পরমাণু যুদ্ধ থামানোর যে দাবি ডোনাল্ড ট্রাম্প বারবার করে আসছেন, সেটাকে গুরুত্ব দেয়নি নয়াদিল্লি। বরং স্পষ্ট হয়েছে, দুদেশের সংঘাত রোধে কোনো তৃতীয় পক্ষের হস্তক্ষেপ ছিল না। স্বয়ং প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী স্বাধীনতা দিবসের ভাষণে এই বার্তা দিয়েছেন। নিকি হেলি লেখেন, ভারতকে মূল্যবান মুক্ত ও গণতান্ত্রিক অংশীদার হিসেবে বিবেচনা করা উচিত ছিল। এটি চীনের মতো কোনো প্রতিদ্বন্দ্বী নয়। ট্রাম্প প্রশাসনের বৈদেশিক নীতির লক্ষ্য অর্জনের জন্য চীনকে পরাজিত করা এবং শক্তির মাধ্যমে শান্তি অর্জন, মার্কিন ভারত সম্পর্ককে আরও সঠিক পথে ফিরিয়ে আনার চেয়ে কয়েকটি লক্ষ্য অর্জন করা বেশ গুরুত্বপূর্ণ ছিল। ক্ষমতার দ্বিতীয় মেয়াদে ট্রাম্পের জনমতের পাল্লা এখন নিচের দিকে নামছে। ক্ষমতার দ্বিতীয় মেয়াদে 212 দিন পার করলেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প, তবে জনমতের পাল্লা তার বিপক্ষেই ভারী হচ্ছে। সর্বশেষ জরিপ অনুযায়ী ট্রাম্পের নিট অনুমোদন হার সমর্থন থেকে বিরোধিতার বাদ দিয়ে দাঁড়ায় -15%। মাত্র 40% মার্কিনী তার কাছে সন্তুষ্ট, 55% অসন্তুষ্ট, 4% নিশ্চিত নন। গত সপ্তাহের তুলনায় এই হার আরও 1 পয়েন্ট কমেছে। ট্রাম্প দাবি করেছে, মাত্র 6 মাসে তিনি 6টি যুদ্ধ শেষ করেছেন, এজন্য নোবেল শান্তি পাওয়ার ইঙ্গিত দেন। তবে সাধারণ আমেরিকান তার এই কূটনৈতিক সাফল্যে খুব একটা আশ্বস্ত নন। ফেব্রুয়ারিতে তার পররাষ্ট্র নীতির নিট অনুমোদন হার ছিল +2, যা ধীরে ধীরে পড়ে গিয়ে -14-তে দাঁড়িয়েছে। ভারতে আওয়ামী লীগের কার্যালয় বন্ধের ব্যাপারে যা বলল নয়াদিল্লি। ভারতের রাজধানী নয়াদিল্লি ও পশ্চিমবঙ্গের কলকাতায় আওয়ামী লীগের রাজনৈতিক কার্যালয়গুলো অবিলম্বে বন্ধের জন্য সে দেশের সরকারকে আহ্বান জানিয়েছে ঢাকা। ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় জবাবে বলছে, ভারতের আওয়ামী লীগের কথিত সদস্যদের বাংলাদেশ বিরোধী কোনো কর্মকাণ্ড বা ভারতের আইনের পরিপন্থী কোনো কার্যক্রম সম্পর্কে ভারত সরকার অবগত নয়। বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয় জারি করে বিবৃতিতে গণমাধ্যমের প্রশ্নের জবাবে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সওয়াল এই মন্তব্য করেন। তিনি বলেন, ভারত সরকার অন্য দেশের বিরুদ্ধে রাজনৈতিক কর্মকাণ্ড তার মাটিতে পরিচালিত করার অনুমতি দেয় না। রণধীর জয়সওয়াল বলেন, বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের জারি করা সংবাদ বিজ্ঞপ্তিটি ভিত্তিহীন। তবে তিনি উল্লেখ করেন, বাংলাদেশের জনগণের ইচ্ছা ও ম্যান্ডেট নিশ্চিত করার জন্য দ্রুততম সময়ের মধ্যে অবাধ, সুষ্ঠু, অন্তর্বর্তীমূলক নির্বাচন অনুষ্ঠিত হলে ভারত তার প্রত্যাশা পূর্ণ ব্যক্ত করছে। তৃতীয় বিশ্বযুদ্ধ নিয়ে উদ্বেগের কিছু নেই, বললেন ডোনাল্ড ট্রাম্প। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জানিয়েছেন, ইউক্রেন যুদ্ধ নিয়ে বিশ্ব আর তৃতীয় বিশ্বযুদ্ধের আশঙ্কা মুখে নেই। রেডিও উপস্থাপক মার্ক লেভিনকে দিয়ে এক পডকাস্টের সাক্ষাৎকারে ট্রাম্প বলেন, এবছরের শুরুতে দায়িত্ব নেওয়ার সময় ইউক্রেন সংঘাত উত্তপ্ত অবস্থায় ছিল। সেটি সরাসরি তৃতীয় বিশ্বযুদ্ধের দিকে ধাবিত হচ্ছিল, তবে এখন পরিস্থিতি বদলেছে। ট্রাম্প বলেন, এখন আর আপনাদের নিয়ে দুশ্চিন্তা করতে হবে না, এটা ভালো দিক। মন্তব্য করেন ট্রাম্প,
যদিও সংঘাতের চূড়ান্ত সমাধান কিভাবে আসবে তা এখনও স্পষ্ট নয় বলে স্বীকার করেছেন তিনি। ট্রাম্পের অভিযোগ, সাবেক প্রেসিডেন্ট জো বাইডেন ইউক্রেনকে ন্যাটোতে যুক্ত করার প্রচেষ্টা রাশিয়াকে যৌক্তিক উদ্বেগ উপেক্ষা করেছিল, যা সংঘাতকে উস্কে দিয়েছিল। তার মতে, বাইডেন প্রশাসনের আমলে ওয়াশিংটন মস্কোর সম্পর্ক ইতিহাসের সর্বনিম্ন পর্যায়ে পৌঁছেছিল। দায়িত্ব গ্রহণের পর থেকে ট্রাম্প রাশিয়ার সঙ্গে ভিন্নধর্মী কূটনৈতিক পথ অবলম্বন করেছেন। তিনি মস্কোর সঙ্গে উচ্চ পর্যায়ে আলোচনার চ্যানেল পুনরায় চালু করেছেন এবং রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে সরাসরি যোগাযোগ রাখছেন। মার্কিন ভিসা ইস্যু নিয়ে নতুন বার্তা দিল দূতাবাস। নিরাপত্তা সংশ্লিষ্ট উদ্বেগের সমাধান না হওয়া পর্যন্ত যুক্তরাষ্ট্র কোনো ভিসা ইস্যু করবে না বলে জানিয়েছে ঢাকায় মার্কিন দূতাবাস। ঢাকাস্থ মার্কিন দূতাবাস ভেরিফাইড ফেসবুক পেজে প্রকাশিত বার্তায় বলা হয়েছে, ভিসা মূল্যায়ন প্রক্রিয়ায় জাতীয় নিরাপত্তার সর্বোচ্চ মান বজায় রাখতে যুক্তরাষ্ট্র সরকার দৃঢ় প্রতিজ্ঞ। যতক্ষণ না সব ধরনের নিরাপত্তা সংশ্লিষ্ট উদ্বেগের সমাধান হয়, ততক্ষণ পর্যন্ত কোনো ভিসা ইস্যু করা হবে না। ভুয়া নথিপত্র দখলকারী আবেদনকারীদের কোনো ভিসা দেওয়া হবে না বলে বার্তায় উল্লেখ করা হয়েছে। ভুয়া নথিপত্র দাখিল করে আবেদনকারীদের বিরুদ্ধে যুক্তরাষ্ট্রের আইন অনুযায়ী ও সংশ্লিষ্ট দেশের আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।